আমাদের বন্দর, আমাদের রেল স্টেশন, আমাদের এয়ারপোর্ট, এগুলো আমরা বিদেশিদের কাছে মানে ওদেরকে আমন্ত্রণ করে ডেকে নিয়ে এসে তাদের হাতে তুলে দিচ্ছি। আমেরিকা, ভারত এবং ব্রিটেনের মধ্যে একটা সমঝোতার মাধ্যমেই শেখ হাসিনা ক্ষমতায় আসে। পরবর্তীতে আমরা দেখলাম যে শেখ হাসিনা এরকম একটা জালিম শাসকে পরিণত হলো, একটা মানে বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটা নিকৃষ্ট স্বৈর শাসকে পরিণত হলো। যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল তখন তারা 1991-এ তারা একটা শিল্পনীতির মাধ্যমে বাংলাদেশে 100টারও বেশি শিল্প কারখানাকে বন্ধ করে দিতে হয়। একটা যখন অভ্যুত্থান হয়ে যায়, একটা জালিম শাসকের পতন হয়ে গেলেও তাদের কাছে অল্টারনেটিভ রেডি থাকে। মানে বলা হচ্ছে যে পৃথিবীর এখন যে কারেন্ট যেটা টোটাল ডেট বা ঋণ, এটা টোটাল সম্পদের চেয়ে 330 গুণ বেশি। আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, চায়না সবই একসাথে। সেটা হচ্ছে যে এরা কেউই চায় না সারা পৃথিবীতে কোথাও একটা ইসলামিক রাষ্ট্র বা খেলাফত রাষ্ট্রের একটা উত্থান হোক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাই আমাদের আজকের আপসীন বার্তায়। আজকে আমাদের অতিথি ব্যারিস্টার রেজাউল করিম, উনি অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং একজন পলিটিক্যাল অ্যানালিস্ট। উনি আমাদের এই প্যানেলে একজন রেগুলার। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনার সময় নিয়ে আসার জন্য, আপনার এই এফোর্টের জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। তো আজকে লাস্ট টাইম আপনি যখন আসছিলেন, আপনি আলাপ করছিলেন যে 5ই অগস্টের পরে যে গণ অভ্যুত্থান হয়েছিল গত বছর 5ই অগস্ট, তার বর্ষপূর্তিতে যে গণ অভ্যুত্থানের একটা মূল্যায়ন, সেই ব্যাপারে। তো তার ধারাবাহিকতায় আজকে আমাদের টপিক হবে যে বাংলাদেশ রাষ্ট্রে বিদেশি হস্তক্ষেপ এবং আমরা প্রকৃতপক্ষে কতটা স্বাধীন। এই যে বিষয়টা, এর কারণ হচ্ছে যে আমরা জানি যে আপনার গণ অভ্যুত্থানের পরে মানুষের মধ্যে এমন একটা সেন্সেশন কাজ করতেছিল যে আমরা হাসিনার মতো একজন জালিম শাসক যাওয়ার পরে আমরা হয়তো প্রকৃতভাবে স্বাধীন হইলাম, এবং অনেকে বলা শুরু বলতেছিল যে এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা। কারণ আমরা জানি যে ওই সময় এমন একটা হাসিনার শাসনামলে আমাদের মধ্যে এমন একটা ধারণা ছিল যে বাংলাদেশ ভারতের একটা অঙ্গরাষ্ট্রের মতো পরিণত হইতেছে। তো আজকে 14 মাস পরে, আপনার যে গণ অভ্যুত্থানের 14 মাস পরে আমরা সেই স্বাধীনতার কতটুকু অর্জন করতে পারলাম আর কি, বা তার কি বাস্তবতা। তো এটা থাকবে আমার আপনার কাছে আজকে প্রথম প্রশ্ন। ধন্যবাদ, গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ এনেছেন। দেখেন, বাংলাদেশ এই অঞ্চলটা এর আগেও কিন্তু দুবার স্বাধীন হয়েছে। একবার 47-এ ব্রিটিশদের কাছ থেকে, একবার 1971 সালে পাকিস্তানের হাত থেকে। এবং বলা হয় যে বাংলাদেশের স্বাধীনতা সূর্যের যে এটা অস্তমিত যায় 1757 সালে পলাশীর আম্র কাননে, যখন নবাব সিরাজউদ্দৌলার বাহিনী একটা ইংরেজদের একটা কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হয়। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে আমরা আমাদের স্বাধীনতা হারিয়েছিলাম, যেটা ফেরত পেতে আমাদের 200 বছর লেগে গেল। এবং এরপরে আমরা দেখছি যে এখনো আমরা প্রকৃত স্বাধীন হইনি, যেটা আপনি আপনার প্রশ্নের মধ্যে বললেন যে আমরা আসলে কতটা স্বাধীন হয়েছি, এই প্রশ্ন এখনো থাকছে। আজকে এত বছর পরে দেখেন, আমাদের বাস্তবতা হচ্ছে যে আমরা আমাদের বন্দর, আমাদের রেল স্টেশন, আমাদের এয়ারপোর্ট, এগুলো আমরা বিদেশিদের কাছে মানে ওদেরকে আমন্ত্রণ করে ডেকে নিয়ে এসে তাদের হাতে তুলে দিচ্ছি। আমাদের খনিজ সম্পদ, স্ট্র্যাটেজিক যে আমাদের রিসোর্স, এগুলো তাদের হাতে তুলে দিচ্ছি। আমাদের মার্কেট তাদের জন্য আমরা ওপেন করে দিচ্ছি। ইভেন তাদের জন্য এই বিদেশি কোম্পানি যাদের কাছে আমরা একসময় স্বাধীনতা হারিয়েছিলাম, তাদেরকে জন্য আমরা এখন স্পেশাল ইপিজেড খুলে বসছি। তো বিদেশিদের হস্তক্ষেপ মুক্ত আমরা কতটা হতে পেরেছি, এটা কিন্তু এখান থেকেই বোঝা যায় পরিষ্কারভাবে। দেখেন, বাংলাদেশ এই রাষ্ট্রের উপরে বিদেশিদের হস্তক্ষেপ অলওয়েজ ছিল এবং ইটস কন্টিনিউইং। ইভেন 2008 সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসে, এবং এটা আমরা জানি যে এটা ছিল একটা আমেরিকা, ভারত এবং ব্রিটেনের মধ্যে একটা সমঝোতার মাধ্যমেই শেখ হাসিনা ক্ষমতায় আসে। যদিও একটা আপাত দৃষ্টিতে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছিল,
মানে এখানে কিন্তু এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, অনেক সময় সুষ্ঠু নির্বাচন হলেই যে শাসক আসবে সে যে স্বৈরাচার হয়ে উঠবে না অনেকে মনে করে, কিন্তু আপনি হাসিনা কিন্তু একটা 2008 সালে এটা বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে মোটামুটি একটা ক্রেডিবল একটা ইলেকশন হয়েছিল। সেই ইলেকশনের মধ্যে দিয়ে উনি এসেছিলেন এবং উনি বড় একটা ব্যবধানে জিতছিলেন। হ্যাঁ, রাইট। তো কিন্তু এর পিছনে আর একটা সমঝোতা ছিল শক্তিগুলোর। তো সমঝোতার মাধ্যমে তারা আগে এটা ঠিক করেছিল যে হাসিনাকে তারা পাওয়ারে নিয়ে আসবে। সো ইলেকশনটা ছিল একটা সার্কাসের মতো, একটা শোকেসের মতো আর কি। সো অর্থাৎ একটা সুষ্ঠু ইলেকশনের পিছনেও আরো সূক্ষ্ম অনেক কারসাজি থাকতে পারে। তো যাই হোক, আমি সে আলোচনায় যাচ্ছি না। তো পরবর্তীতে আমরা দেখলাম যে শেখ হাসিনা এরকম একটা জালিম শাসকে পরিণত হলো, একটা মানে বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটা নিকৃষ্ট স্বৈর শাসকে পরিণত হলো। তো কেন এটা হলো? এখন তো বলা হচ্ছে যে সবাই যে আওয়ামী লীগ সেই প্রথম থেকেই, শেখ মুজিবের আমল থেকে এরা গুম খুনের সাথে জড়িত, এরকম একটা ফ্যাসিবাদী একটা দল। অথচ সেই দলটাও কিন্তু দুবার মানে 96 একবার ক্রেডিবল একটা ইলেকশনের মধ্যে দিয়ে পাওয়ার এসেছিল, আবার 2008-এও পাওয়ার এসেছিল। তো কেন আমি কনটেক্সটটা বললাম, টু আন্ডারস্ট্যান্ড যে বিদেশিদের যে কারসাজিটা এর পিছনে থাকে। সো বিদেশিরা বিভিন্নভাবে আসলে আমাদের দেশের এই হস্তক্ষেপটা তারা করে। এখানে আমি মোটা দাগে বলবো যে দুটো ভাবে আমরা দেখতে পারি। নাম্বার 1 হচ্ছে তারা একটা শাসক গোষ্ঠী তৈরি করে, দালাল শাসক গোষ্ঠী। এটা যখন ব্রিটিশরা চলে গেছে তখন তারা এখানে একটা শাসক গোষ্ঠী তৈরি করে গেছে। পরবর্তীকালে ওয়ার্ল্ডের যে নেতৃত্ব ব্রিটিশদের কাছ থেকে যখন আমেরিকারা নিয়েছে, মার্কিনীরা, তখনও তারা কিন্তু এরকম শাসক গোষ্ঠীদেরকে লালন পালন করে আসছে। সো এখানে একটা বোঝার ব্যাপার, যেমন অনেকে শুধু বলে যে শেখ হাসিনা ছিলেন ভারতের দালাল, এটা তো একটা কমন একটা টার্ম আমরা শুনি। হ্যাঁ, কিন্তু ভারত ওয়ার্ল্ড পলিটিক্সের এত বড় প্লেয়ার না, সেটা আঞ্চলিক চকিদার। মূল প্লেয়ারটা হচ্ছে এখানে মার্কিনীদের যদি সমর্থন না থাকতো, ব্রিটেন মার্কিন এদের সমর্থন না থাকলে শেখ হাসিনা 2008 সালে ক্ষমতায় আসতে পারতেন না। তো এই সমর্থন নিয়ে যখন তিনি ক্ষমতায় এলেন তখন আমরা দেখলাম যে তাদের যে এজেন্ডাগুলো উনি বাস্তবায়ন করতেছিলেন ফ্রম দ্য ডে 1। এখানে অনেক ধরনের সমালোচনা হয়েছে, কিন্তু সে কিন্তু অলওয়েজ এই সাপোর্টটা পেয়ে এসেছে। সো এখানে আমরা কি দেখতে পাই যে একটা দালাল শাসক সে সবসময় তার যাদের সমর্থনে ক্ষমতায় আসে তাদের স্বার্থকে সার্ভ করে। এখন এই বিদেশি পরাশক্তিগুলো তারা কিন্তু জানে যে একজন দালাল শাসক যে নিজের জনগণের সাথে বিট্রে করে তাদের ইন্টারেস্টটা সার্ভ করবে, সে টুডে অর টুমরো সে মানে জনপ্রিয়তা লুজ করবে, এটা তাদের জানা আছে। সুতরাং তাকে রিপ্লেস করার জন্য তারা কিন্তু অল্টারনেটিভ লোক তৈরি করে রাখে। সো অনেকে ভাবে যে আওয়ামী লীগ হচ্ছে একটা দালাল, বাট আমি বলবো যে এই যে পলিটিক্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে, গণতান্ত্রিক পলিটিক্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে যে শাসক গোষ্ঠীটা, এই পুরো শাসক গোষ্ঠীটাই আসলে বিদেশি শক্তিতে দ্বারা লালন পালন করা একটা গোষ্ঠী। সুতরাং একটা শাসক যদি চলেও যায় বা একটা রাজনৈতিক দলের যদি পতনও হয়, তাহলে আর একটা দলকে নিয়ে আসার মতো তারা অলওয়েজ অপশন বি সি রেডি রাখে। এবং অনেক সময় শুধু পলিটিক্যাল লিডার না, নন পলিটিক্যাল পার্সনদেরকেও তারা বিভিন্নভাবে তৈরি করে রাখে। যেমন ধরেন 1/11 পরে যারা এসেছিল, পরে আমরা দেখেছি তারা তো মার্কিনীদের প্রেসক্রিপশন অনুযায়ী ক্ষমতাটা আওয়ামী লীগের কাছে দিয়ে চলে গেছে। কোথায় গেছে? তারা আমেরিকাতেই এখনো আছে। আবার এই যখন ক্রাইসিস হলো 2024 সালে 5ই আগস্টে শেখ হাসিনা চলে গেল, আর একটা অল্টারনেটিভ কিন্তু রেডি ছিল, যারা এসে এই যে এখন ইন্টারিম গভর্নমেন্ট, সেই বিদেশিদের যে এজেন্ডা সেটাকেই বাস্তবায়ন করে যাচ্ছে তারা। সো এটা শুধু বাংলাদেশের রিয়ালিটি না, এটা আপনি পাকিস্তানের দিকে তাকান বা আরও অন্য আফগানিস্তানের দিকে যখন তারা রিপ্লেস করা দরকার হয় যেখানে যেখানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে, তারা অলওয়েজ পলিটিক্যাল পার্টির মধ্যে ডিফারেন্ট পলিটিক্যাল পার্টিগুলোকে তারা লালন করে, যাতে একটা জনপ্রিয়তা যখন নষ্ট হয়ে যাবে, যখন খুবই বদনাম হয়ে যাবে, তখন আরেকটাকে তারা নিয়ে আসতে পারবে। অথবা তারা বিভিন্ন একাডেমিশিয়ান,
বিভিন্ন ধরনের পার্সোনালিটিগুলোকে তারা প্রমোট করে বিভিন্নভাবে, সে নোবেল প্রাইজ দিয়ে হোক আর বিভিন্ন পুরস্কার দিয়ে হোক, তারা এমন ধরনের পার্সোনালিটি রেডি করে যাতে তাদেরকে আবার কিছু সময়ের জন্য অ্যাকসেপ্টেবিলিটি থাকে, মানুষজন তাদেরকে অ্যাকসেপ্ট করে, এবং এভাবে তারা তাদের যে প্রভাব এটাকে ধরে রাখে। অর্থাৎ একটা যখন অভ্যুত্থান হয়ে যায়, একটা জালিম শাসকের পতন হয়ে গেলেও তাদের কাছে অল্টারনেটিভ রেডি থাকে, অথবা যারাই ক্ষমতায় আসবে তারা যেন তাদের ইন্টারেস্টে সার্ভ করে এটা তারা নিশ্চিত করতে পারে। ডেফিনেটলি আপনি একটা দেশের উপর ধরেন বহির্বিশ্বের যে হস্তক্ষেপ এটা বিভিন্ন ধরনের হইতে পারে। আপনি যেটা বললেন সোফার, আপনি পলিটিক্যাল সিস্টেমের কথা বলতেছেন যে ইটস নট আ পার্টিকুলার পার্টি বাট রাদার যে পুরো একটা শাসক গোষ্ঠীকে তারা কন্ট্রোল করে। আমি আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে একটু মেনশন করা দরকার, যে এই কারণেই আপনি যদি শুধু একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা নেত্রীর বা একটা পলিটিক্যাল পার্টিকে আপনি টার্ন রাউন্ড করেন, এর মানে আপনি নিশ্চিত না যে আপনি বিদেশিদের হস্তক্ষেপ থেকে মুক্ত হতে পারবেন। এটার জন্য আপনার দরকার একটা বিপ্লব, সুনির্দিষ্ট একটা মতাদর্শের ভিত্তিতে বিপ্লব, এবং যেটা পুরো শাসন ব্যবস্থাটাকে রিপ্লেস করবে। বিকজ এখানে একজন শাসককে সরিয়ে ফেললে আর একজন যে শাসক আসবে উইথ একই ফ্রেমওয়ার্কের মধ্যে, সে আসলে ওই সেম ব্যবস্থাটাকেই কন্টিনিউ করবে। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট হ্যাপেনিং ইন বাংলাদেশ। সুতরাং এখানে আপনার বিদেশিদের হস্তক্ষেপ মুক্ত হওয়ার মানে এই আশা করার কোনো সুযোগ নেই, এই যদি শাসন ব্যবস্থাটা কন্টিনিউ করতে থাকে। তো আমি যেটা বলছিলাম, থ্যাংক ইউ ক্লারিফাই করার জন্য। আমি যেটা বলতেছিলাম যে আসলে একটা দেশের উপর আপনার ধরেন ইনফ্লুয়েন্স তো অনেক ধরনের হইতে পারে। ইট কুড বি পলিটিক্যাল, ধরেন ইকোনমিক ব্যাপারে হইতে পারে, ইট কুড বি কালচারাল ব্যাপারে হইতে পারে। আমাদের দেশে এখন আমরা দেখতেছি রাইজ অফ LGBTQ দিস, এগুলির প্রমোশন দেখতে পারতেছি। বাট আজকে আমাদের এই পর্বে আমরা দুইটা ব্যাপারে ফোকাস করব, যেটা হইতেছে ধরেন অর্থনৈতিক প্রভাব এবং রাজনৈতিক প্রভাব। তো আমি হয়তো রাজনৈতিক প্রভাবের ব্যাপারটা একটু পরে আসব। আমার কাছে আপনার সেকেন্ড প্রশ্ন থাকবে যে আজকে যে বাংলাদেশের উপর কী ধরনের ইকোনমিক ইনফ্লুয়েন্স আছে, মার্কিনীদের কথা বলেন বা গ্লোবালি কী ধরনের ইনফ্লুয়েন্স থাকে। আর ধরেন একটা দেশের উপর বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি, ধরেন তাদের বিভিন্ন বিজনেস করতে হয়, সামটাইম এই ধরনের বিজনেস ট্রিটিগুলি ইট কুড বি এ উইন উইন সিচুয়েশন। ধরেন যার সাথে আপনি বিজনেস করতেছেন সেও লাভবান হইতেছে এবং বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি বেনিফিটিং ফ্রম দিস। দ্য থিং আই এম আস্কিং বেসিক্যালি যে আসলে কী ধরনের হস্তক্ষেপগুলি বাংলাদেশের জন্য আর কি নেগেটিভ, বা কোথায় আমরা এর বাস্তবতাগুলি কী আর কি। রাইট, বিদেশি হস্তক্ষেপ তো বিভিন্ন ধরনের হয়, এবং বিশেষত আজকের যুগে তো এটা ডাইমেনশন আরও বেড়ে গেছে। তথ্য প্রযুক্তি, মিডিয়া, ইভেন যেটাকে সফট পাওয়ার বলে, যেমন বিদেশি শক্তিগুলো দেখা যায় যে আমাদের দেশের চিন্তা ভাবনাকে ইনফ্লুয়েন্স করে, বুদ্ধিজীবীদেরকে তারা ইনফ্লুয়েন্স করে, এবং আমাদের রাজনীতিতে ডিসকোর্স তৈরি করে দেয়। যেমন দেখেন, ওরা আমাদেরকে বলে দেয় যে আমাদের প্রধান সমস্যাগুলো কি। 90-র দশকে বা 80-90 দশকের দিকে তারা বলতো যে বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে জনসংখ্যা সমস্যা। এটা আমরা ছোটবেলায় তখন পড়তাম যে আমাদের প্রধান সমস্যা জনসংখ্যা সমস্যা, কেননা এটা ওয়ার্ল্ড ব্যাংক বলেছে বা বাইরের সংস্থা বলেছে। তারপরে এসে দেখা গেল যে আমাদের প্রধান সমস্যা কি, যে এখানে আমাদের মানবাধিকার এখন আমাদের একটা প্রধান সমস্যা হয়ে গেছে তাদের দৃষ্টিতে। যে আমরা ইনক্লুসিভ এনাফ না, যেটা আপনি বললেন, যে আমরা LGBTQ এদেরকে আমরা রিকগনাইজ করছি না, তাদের রাইট দিচ্ছি না। সো আমাদের কি সমস্যা এটা আমরা বোঝার আগে তারা বুঝে ফেলে। এভাবে তারা পলিটিক্সের ডিসকোর্স তৈরি করে। আর অর্থনীতির ক্ষেত্রে যেটা আপনি নিয়ে আসলেন রাইটলি, অর্থনীতির ক্ষেত্রে তারা তো মানে আরেক ধাপ এগিয়ে গিয়ে তারা আমাদের যে নীতি নির্ধারণ, সেখানে তারা পলিসি মেকিংয়ে তারা ডিরেক্টলি ইন্টারফেয়ার করে। সো কেননা জানেন যে একটা জাতিকে যদি আপনি অর্থনৈতিকভাবে পরাধীন করে রাখতে পারেন, তাহলে সে রাজনৈতিক সচেতনতা বা তার রাজনৈতিক যে স্বাধিকার, যে চিন্তাভাবনা, সেটা কখনো সে প্রকাশ করতে পারবে না, বা সেই সক্ষমতা সে নিয়ে আসতে পারবে না। তো অর্থনৈতিকভাবে একটা রাষ্ট্রকে তারা বিভিন্নভাবে
হস্তক্ষেপ করে, আমি এটাকে কয়েকটা দিক থেকে দেখি। একটা হচ্ছে যে ঋণ প্রদান করার মাধ্যমে। ওকে। তো ঋণটা আসে প্রধানত ধরেন দাতা দেশগুলো অথবা বহুজাতিক যে সমস্ত সংস্থা রয়েছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। তো দাতা দেশগুলো যে ঋণ দেয়, আমি জানি না এদেরকে কেন দাতা দেশ বলা হয়, কেন তারা তো আসলে আমাদের কিছু দান করছে না। তারা ঋণ দেয়, ঋণের বিনিময়ে তারা সুদ নেয় এবং রাজনৈতিক সুবিধা নেয়, তারপরে তাদেরকে দাতা দেশ বলা হয়। এবং এই দাতা দেশগুলো আমাদের পলিসি মেকিংয়ে বিভিন্ন ধরনের খবরদারি করে। আপনি কি এক্সাম্পল দিয়ে বলতে পারবেন যে কারা, কোন দেশগুলি এই দাতা দেশ? না, বাংলাদেশের জন্য দাতা দেশের একটা কনসোর্টিয়াম রয়েছে এবং এটা প্যারিসে, আমরা সবসময় শুনি যে প্যারিসে দাতা দেশগুলোর বৈঠক হয়, সেখান থেকে বাংলাদেশকে বিভিন্ন ধরনের প্রেসক্রিপশন দেওয়া হয়। ওকে। আচ্ছা, আর একটা বড় জায়গাটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল বহুজাতিক যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, IDB, এরা যখন লোন দেয়, এই লোনগুলোর সাথে আপনি জানেন যে একটা কঠিন শর্ত তারা জুড়ে দেয়। যেমন দেখেন 2023 সালে তারা IMF যখন 4.7 মিলিয়ন একটা লোন দিয়েছিল, বাই দ্য ওয়ে তখন কিন্তু শেখ হাসিনা পাওয়ারে ছিল, এবং শেখ হাসিনা যে বাই দিস টাইম একটা মানে স্বৈরাচার শাসক হয়ে উঠেছে, এটা কিন্তু তাদের অজানা ছিল না। তারপরে কিন্তু এই লোনটা তারা গ্রান্ট করেছিল। সুতরাং এই লোন দেওয়ার মধ্য দিয়ে তারা কিন্তু আসলে এই ধরনের কান্ট্রিগুলোতে স্বৈর শাসককে আরো প্রমোট করে। বাট ওকে, বিসাইড দ্যাট পয়েন্ট, এই যে 4.7 মিলিয়ন লোন দেওয়া হয়েছিল, এই লোনের সাথে কিন্তু অনেকগুলো শর্ত ছিল। তো প্রধান 4টা যে শর্ত ছিল, একটা হচ্ছে যে আমাদের এক্সচেঞ্জ রেটের ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ আপনার ডলারের দামটা বাড়াতে হবে আর টাকার অবমূল্যায়ন হবে। ওকে। আর একটা শর্ত ছিল যে আমাদের রাজস্বকে বাড়াতে হবে, তার মানে হচ্ছে জনগণের উপরে পড়বে ট্যাক্স এবং ভ্যাটের বোঝাটা আরো বেশি। তৃতীয় শর্ত ছিল যে আমাদের যে ফুয়েলের উপরে যে সাবসিডি, সেটা কমাতে হবে। তার মানে হচ্ছে যে এটা ডিরেক্টলি ইম্প্যাক্ট করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের উপরে, বিকজ তেল ট্রান্সপোর্টেশনের জন্য দরকার হয়, প্রোডাকশনের জন্য দরকার হয়। তো অলরেডি মানুষের কিন্তু তখন নাগালের বাইরে দ্রব্যমূল্যের দাম, কিন্তু যখন এই ধরনের প্রেসক্রিপশন আসে, সেটাকে অ্যাচিভ করার জন্য দ্রব্যমূল্যের দাম আরও বেড়ে যায়। এবং ফোর্থ তাদের যে কন্ডিশন ছিল IMF এর, সেটা হচ্ছে যে আমাদের একটা মানে স্ট্রাকচারাল একটা অ্যাডজাস্টমেন্টের কথা তারা বলে, মানে সংস্কারের কথা। সেটা হচ্ছে NBR যেটা রয়েছে আমাদের ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, এইটার রাজস্ব বিভাগ অ্যান্ড নীতি সংক্রান্ত বিভাগ দুইটাকে আলাদাভাবে সেপারেট করার কথা বলে। দেখেন এটা কত বড় একটা লজ্জার ব্যাপার যে আমরা আমাদের যে NBR যে রাজস্ব বোর্ডটাকে, এটাকে কিভাবে সাজাবো। আমি এই সেপারেশনটা ভালো না মন্দ সেটা পরে বলছি, কিন্তু এটা বাইরে থেকে তারা ডিকটেট করে বলে দিচ্ছে তোমার একটা প্রতিষ্ঠানকে তোমাকে এইভাবে ডিপার্টমেন্টগুলোকে ভাগ করতে হবে। অর্থাৎ এটা কিন্তু সেই ডিরেক্টলি সেই কলোনিয়াল শাসনের মতোই, মানে এখানকার যারা শাসক থাকছে তারা একটা, যেমন ওই ইংরেজদের আমলে এখানে একটা ভাইস রয় নিয়োগ করা হতো, যে ওই রকমই জিনিসটা, যে ওইখান থেকে এটা ইটস লাইক একটা নতুন ভার্সন, মানে ওই পুতুল খেলার মতোই, কিন্তু স্টিংটা তাদের হাতে, এখানে পুতুলরা নাচানাচি করতেছে, বাট এই পুতুলরা জানে না যে তারা কোন হাত তুলবে কোন হাত নামাবে, এটা উপর থেকে যেদিকে সুতা টানা হয় সেদিকে করা হচ্ছে। তো এই যে ঋণের মাধ্যমে একটা জাতিকে মানে কিভাবে পরাধীন করে রাখা যায়। দেখুন বাংলাদেশের এখন টোটাল ঋণ হচ্ছে $100.16 বিলিয়ন। হ্যাঁ, সো এই যে হিউজ অ্যামাউন্ট অফ লোন, বিদেশি লোন, এবং প্রতি বছরে $6 বিলিয়ন খরচ হচ্ছে শুধুমাত্র এই ঋণ পরিশোধ করার ক্ষেত্রে, মানে ওই যে সুদ এবং ঋণের যে আরো চার্জগুলো, সার্ভিস চার্জ। সো এইটা তো আরো বাড়তে থাকবে। তো এই যে এইভাবে যখন একটা ঋণগ্রস্ত হয়ে পড়ে, তখন অবভিয়াসলি তারা যারা দাতা সংস্থা বা এই ধরনের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তাদের প্রেসক্রিপশনের বাইরে আমরা যেতে পারি না। কিন্তু এইভাবে যে অর্থনীতির উপর তারা যে আমাদেরকে একটা প্রভাব রাখছে, এটার মাধ্যমে আমরা কি দেখছি, এটার মাধ্যমে তো মানুষের দৈনন্দিন জীবনের যে অর্থনৈতিক সমস্যা, সেটার কিন্তু সমাধান আমরা এখান থেকে পাচ্ছি না। রাদার আমরা দেখছি যে আমরা আরো ঋণের জালে জড়িয়ে পড়ছি। তো এটা IMF এর একটা, আমি যেটা কথা বললাম, ওয়ার্ল্ড ব্যাংক যেটা, এটারও বিভিন্ন রকমের
প্রোগ্রাম রয়েছে, স্পেশালি এদের যে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম যেটা, এই প্রোগ্রামের আন্ডারে তারা কিন্তু আমাদের দেশের শিল্পনীতিকে সাংঘাতিকভাবে তারা প্রভাবিত করে। এবং সেটা সেই 80 দশকে শুরু হয়, এরপরে 90-এর দশকে যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল তখন তারা 1991-এ তারা একটা শিল্পনীতির মাধ্যমে বাংলাদেশে 100টারও বেশি শিল্প কারখানাকে বন্ধ করে দিতে হয় তাদের প্রেসক্রিপশন অনুযায়ী, যার মধ্যে রয়েছে জুট, যেটা আদমজি তখন বন্ধ হয়, জুট অ্যান্ড টেক্সটাইল, এরপর ফুড প্রসেসিং, পেপার মিলস। সো এই এবং স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রামের আন্ডারে বাংলাদেশ তখন মানে রাতারাতি একটা স্টেট লেড ইকোনমি থেকে একটা মার্কেট লেড ইকোনমিতে চলে যায়, প্রাইভেটাইজেশন করতে হয় এবং আমাদের মার্কেটগুলোকে বিদেশি কোম্পানির জন্য ওপেন করে দিতে হয়। অ্যান্ড দিস ইজ নট অনলি ফর বাংলাদেশ, আপনার ওয়ার্ল্ড ব্যাংকের এই ধরনের প্রেসক্রিপশন কিন্তু আরও থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজগুলোর উপরে প্রয়োগ করা হয়েছে এবং যেখানে যেখানে হয়েছে সেইগুলো জায়গাতেই দেখা গেছে যে এগুলো কোনো অর্থনৈতিক সমাধান তো আনেই নাই, বরং আরও ডিজাস্টার এনেছে। আমরা না ইন্দোনেশিয়াতে দেখেছি, জাম্বিয়াতে দেখেছি, আর্জেন্টিনাতে দেখেছি। তো এইগুলো আমাদের যে অর্থনীতিবিদরা রয়েছেন, আমাদের যে শাসক গোষ্ঠী রয়েছেন, এরা যে বুঝতে পারে না তা কিন্তু না, কিন্তু বোঝা সত্ত্বেও তারা আসলে এই ফ্রেমওয়ার্ক থেকে বের হয়ে যেতে পারে না, বিকজ তাদের যে মাথা এবং মেরুদণ্ড দুটোই সম্ভবত এদের কাছে বন্ধক রাখা। ওকে, আপনার কথায় বুঝতে পারলাম যে বলতেছেন যে তা এই IMF এর যে লোনের কন্ডিশন এগুলি থাকে যে তোমাদের ইন্ডাস্ট্রি আছে যতগুলি বা যে ধরনের প্রোডাকশন আছে এগুলি বন্ধ করে দিতে হবে এবং ইউ হ্যাভ টু বাই ইট ফ্রম আর কি ইম্পোর্ট করা লাগবে। রাইট, মানে ওরা দেখায় যে তোমার এই ইন্ডাস্ট্রিটার কাজ এফিসিয়েন্ট না, তো তোমার এটা তাহলে বন্ধ করে, এটা তো সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে। তোমাকে যখন আমি লোন দিব, তুমি লোনটা পরিশোধ করার অ্যাবিলিটি তো তোমাকে থাকতে হবে। তাহলে তোমার ঘাটতিটা কোথায় হচ্ছে? তোমাকে এই যে সিক ইন্ডাস্ট্রি বলে, রুগ্ন ইন্ডাস্ট্রিগুলোকে তোমাকে টানতে হচ্ছে। তো এই কারণে তারা ডিকটেট করতে পারে, হ্যাঁ, বিকজ সে তো লোন দিচ্ছে, সে আপনাকে অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রামটা দিয়ে দিচ্ছে। সো এইভাবে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক ডিকটেট করে। এবং এই ব্যাপারে টেকনিক্যালিটা আমি বুঝতে পারলাম, বাট হয়তো সাধারণ মানুষের মাথায় বা মনে একটা প্রশ্ন আসতে পারে, সেটা হলো যে এই লোনের পয়সা তাহলে কই যায়? এই যে ওয়ার্ল্ড ব্যাংক বা IMF যারা লোন দিতেছে এত বড় বড় অ্যামাউন্টের, আপনি বললেন যে এত বড় অ্যামাউন্টের একটা লোন, এই টাকাগুলি কোথায় যায়, এই পয়সাগুলি কোথায় যায়? রাইট, এখন এই পয়সাগুলো তো তাদের যে একটা পলিসি জায়গা রয়েছে, যে সেই জায়গাগুলোতে আমাদের স্পেন্ড করতে হয়। যেমন ধরেন IMFটা আসলে প্রতিষ্ঠিত হয়েছিল, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটা প্রতিষ্ঠিত হয়েছিল যে মুদ্রার যে এক্সচেঞ্জ রেট, এটার একটা স্টেবিলিটি ঠিক রাখার জন্য। তো বাংলাদেশের মতো যারা ইম্পোর্ট নির্ভর দেশ, আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের অনেক ঘাটতি পড়ে যায় ফরেন বাণিজ্যে। তো এই কারণে আমাদের তখন ফরেন রিজার্ভ দরকার হয়, এই লোনটা সেই ঘাটতিটা পূরণ করে। আর ওয়ার্ল্ড ব্যাংক যেটা, এটা হচ্ছে আপনার কাঠামোগত উন্নয়নের জন্য আসলে করা হয়েছিল। এটা অ্যাকচুয়ালি দুটো প্রতিষ্ঠানই এস্টাবলিশড হয়েছিল 1944-এ, সেকেন্ড ওয়ার্ল্ডের পরে, মানে রিকনস্ট্রাকশন করার জন্য। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি স্ট্যাবিলিটির জন্য IMF এবং রিকনস্ট্রাকশন করার জন্য ওয়ার্ল্ড ব্যাংক। তো ওয়ার্ল্ড ব্যাংক তখন একটা লোন দেয় থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে ইনিশিয়ালি, পরবর্তী তারা অন্যান্য জায়গায়ও দেয়। এগুলো বিভিন্ন স্ট্রাকচারাল খাতে, অর্থাৎ বিভিন্ন অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার ক্ষেত্রে। তো এই যে বড় লোনগুলো আসে, তো এগুলোর ক্ষেত্রেও দেখা যায় যে আমাদের যে প্রয়োজন কোনটা, এটার বলার মতো কোনো স্বাধীনতা আমাদের থাকে না। তারা বলে দেয় যে তোমরা এই খাতে দিবা। যেমন বাংলাদেশে রেলওয়ে খাতে কিন্তু আমরা কোনো বড় লোন পাইনি, সেভাবে ডেভেলপ করেনি। ওরা ঠিক করে দেয় যে আমাদের জন্য কোনটা দরকার, আমরা নিজেরা ঠিক করতে পারি না। এবং ওরা বলে যে না, তোমার এই ক্ষেত্রে এফিসিয়েন্সি নাই, এই ক্ষেত্রে তুমি পারবা না। এবং এই যে আজকে যখন আমরা দেখেন আমাদের যে বন্দর বা রেল স্টেশন, এগুলো আমরা বিদেশিদের হাতে তুলে দিচ্ছি, এখানে কিন্তু একই যুক্তি নিয়ে আসা হচ্ছে। বলা হচ্ছে যে আমাদের দেশের কোম্পানিগুলো এটা করতে পারবে না, তাদের সেই ক্যাপাবিলিটিস নাই, তাদের সেই অভিজ্ঞতা নাই। তো এই যুক্তি যদি আমরা ধরি, তাহলে আমাদের দেশের তো ইলেকশন কমিশনের তো ভালো ইলেকশন করার কোনো অভিজ্ঞতা নাই। হ্যাঁ, তাহলে ইলেকশনটাই আপনি বাইরে কারোর কাছে দিয়ে দেন, বাদ দিয়ে দেন, যে লিস্ট দিয়ে দেন যে ঠিক আছে, বা আপনি এই পুরো রাষ্ট্রটা পরিচালনা করার জন্য ইন্টারিম গভর্নমেন্ট, আপনি বাইরের থেকে একটা টিম নিয়ে আসেন, যেভাবে ওরা ঠিক করে দিচ্ছে যে গাজার জন্য বাইরের টিম দরকার। হ্যাঁ, তো বাংলাদেশেও তো আমরা দেখি যে আওয়ামী লীগ, বিএনপি যারাই আসে তারাই তো কামড়াকামড়ি করে একটা অরাজকতা, মানে কয়েক বছর পর পরই আমাদের অভ্যুত্থান করতে হয় শাসককে নামানোর জন্য। তাহলে
তাহলে আপনি বাইরে থেকে লোক নিয়ে আসেন, যদি এটাই হয়। তার মানে আলটিমেটলি আমরা স্বাধীনটা কোথায়? যদি এই ধরনের কোম্পানি, এই ধরনের দেশ যদি আমাদেরকে এভাবে ইন্টারফিয়ার করতে থাকে, তাহলে যে মানে আমরা যে স্বাধীনতার কথা বলে গর্ববোধ করি, সে স্বাধীনতাটা তো আসলে আমাদের জন্য নাই। আচ্ছা, আপনি যে এক্সাম্পলগুলি আনলেন বা আপনি যেই ফ্যাক্টগুলি বর্ণনা করলেন, এটা খুব ভয়ঙ্কর যে বাংলাদেশের অর্থনীতিতে এই ধরনের প্রভাব আছে এই ওয়ার্ল্ড ব্যাংক বা আইএমএফ বা সোকল দাতা দেশগুলির। তো এর প্রতিক্রিয়ায় আমরা যদি আমাদের দরজা জানালা সব বন্ধ করে একটা আইসোলেশনের মধ্যে চলে যাই, যে তাদের সাথে কোনো ইয়াই করবো না, বিজনেসই করবো না, তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিব না বা তাদের সাথে কোনো ট্রেডিংই নাই, এইটা কি ধরনের একটা রিয়াকশন হইতে পারে? কারণ আপনারা জানেন এই গ্লোবালাইজেশনের যুগে আপনি যদি একটা আইসোলেটেড কান্ট্রি হয়ে যান, কারোর সাথে আপনার কোনো বাণিজ্য না থাকে বা ট্রেডিং না থাকে, ইজ দিস প্লজিবল? মানে এটা কি করা সম্ভব কিনা বা এর প্রভাব কি হইতে পারে? যেটা আমি বললাম, ইট সিম যে আজকালকার সময়ে এটা এক ধরনের ইম্পসিবল একটা ব্যাপার। দেখেন, আমরা আসলে মানে দুটো এক্সট্রিম চিন্তা করি। একটা হচ্ছে যে একেবারে সব কিছু বিকিয়ে দেওয়া, নিজের স্বাধীনতা এবং অর্থনৈতিক পলিসি সব কিছু বিদেশিদের কাছে একেবারে বন্ধ দিয়ে দেওয়া, অথবা একেবারে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। তো এই দুটো এক্সট্রিম চিন্তা আমরা করি, কেননা আমাদের কোনো নিজস্ব চিন্তা ভাবনা নাই। নিজস্ব মানে চিন্তার এটা একটা দন্যতা। এই কারণে আমরা দেখা যায় যে আমাদের একটা নিজস্ব যদি অর্থনৈতিক মডেল থাকতো, যার উপর বেস করে আমরা আমাদের পলিসিগুলো ঠিক করতে পারতাম, তাহলে কিন্তু আমরা ঠিক করতে পারতাম যে আমরা আমাদের ইকোনমির কোন সেক্টরটা কতটুকু, কোন কন্ডিশনে, কোন টার্মসে কাদের কাছে কতটুকু ওপেন করব। কিন্তু সেটা আমরা এখন পারছি না, আমরা টোটালি তাদের দ্বারা ডিকটেটেড হচ্ছি। যেমন দেখেন, আমাদের যে স্ট্র্যাটেজিক সম্পদগুলো, খনিজ সম্পদ, এগুলো আমরা বিদেশি কোম্পানি লাইক শেভরন, সাইনোপেক, বিপি, শেল এদের কাছে তুলে দিয়েছি, এবং এখন ওদের টার্মস দ্বারা আমরা নিয়ন্ত্রিত হচ্ছি। এবং আপনি জানেন এই বিদেশি কোম্পানিগুলো বিশেষত মাইনিং ইন্ডাস্ট্রিতে আফ্রিকায় এবং ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে দেখা গেছে যে এই দেশগুলো খনিজ সম্পদে অনেক রিস্ক থাকা সত্ত্বেও এদের এই সুবিধাটা কিন্তু নিচ্ছে ওয়েস্টার্ন কোম্পানিগুলো, ব্রিটেন বা আমেরিকান বেসড কোম্পানিগুলো। আর ওখানকার লোকগুলো কিন্তু সেখানে কাজ করছে, কাজ করে তারা সারাদিন পরিশ্রম করে ওই কোম্পানিগুলোর জন্য প্রফিট মেক করছে, তাদের অর্থনৈতিক ভাগ্যের উন্নয়ন হচ্ছে না। সিমিলার থিং আমাদের দেশেও হচ্ছে। এবং আমরা কিন্তু এই যে অফশোরে আমাদের যেটা খনিজ সম্পদ এক্সপ্লোর করার জন্য রিসেন্টলি আমরা মার্কিন কোম্পানিগুলোকে আমরা দাওয়াত দিয়ে নিয়ে আসছি। সো কিন্তু কি যেটা করা যেতে পারতো, যে আমাদের তো একটা পেট্রো বাংলা ছিল, পেট্রো বাংলাকে ডেভেলপ করা যেতে পারতো। পেট্রো বাংলার জন্য যদি টেকনিক্যাল নো হাউ দরকার, এক্সপার্ট লোক দরকার, ইউ ক্যান হায়ার দেম। তা আপনি বেতন দিয়ে তাদেরকে নিয়ে আসবেন, তাদের দিয়ে কাজ করাবেন। আপনার ইকুইপমেন্ট দরকার, আপনি ইকুইপমেন্ট নিয়ে আসবেন। কিন্তু আপনি লিডারশিপটা কেন তুলে দিবেন? লিডারশিপটা যখন আপনি তুলে দিবেন, তখনই তো আপনি স্বাধীনতাটা আপনি হারালেন। আর এই যে আপনি যে গ্লোবাল ইকোনমির কথা যেটা বললেন, গ্লোবালাইজেশনের কথা, তো গ্লোবাল ইকোনমির যে রিয়ালিটি, সেটাও কিন্তু এটা বোঝা দরকার। কেননা এটা এমন একটা বায়োবিও একটা ইকোনমি। কেন দেখেন, এখানে মানে বলা হচ্ছে যে পৃথিবীর এখন যে কারেন্ট যেটা টোটাল ডেট বা ঋণ, এইটা টোটাল সম্পদের চেয়ে 330 গুণ বেশি, অর্থাৎ $315 ট্রিলিয়ন টোটাল পৃথিবীর ঋণ, ইনক্লুডিং দ্য গভর্নমেন্ট, কর্পোরেশন অ্যান্ড হাউস হোল্ড। এটা টোটাল সম্পদের চেয়ে 330 গুণ বেশি। তাহলে এই লোনটা গেল কোথায়? এই লোনটা আমরা কাকে দিয়েছি? এবং সব দেশ যদি চায়, তারা মানে এই লোনটা কিন্তু শোধ করতে পারবে না। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো পারবে, বিকজ সে ইচ্ছে মতো ডলার ছাপাতে পারে, আর ডলার হচ্ছে ইন্টারন্যাশনাল রিজার্ভ কারেন্সি। কিন্তু সেটা করলেও অর্থনীতিতে কোনো সুবিধা হবে না। সুতরাং এই যে মানে কাগজে কলমে পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে আমাদের সম্পদ এত বেড়েছে, বিকজ পুঁজিবাদ তো অলওয়েজ গ্রোথের উপরে ফোকাসটা করে। তো পরিসংখ্যান অনেক বেড়েছে, কিন্তু মানুষের অর্থনৈতিক সমস্যাগুলোর কিন্তু সমাধান হয়নি। পৃথিবীকে ক্ষুধামুক্ত করা যায়নি, মানুষের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যমূল্য সেটাকে নিয়ন্ত্রণ করা যায়নি, বা আরও যে বেসিক যে নিডসগুলো হেলথ কেয়ার থেকে শুরু করে, এটা পৃথিবীর বেশিরভাগ মানুষও এখন সেই অ্যাক্সেসটা পায়নি। তাহলে এই ডেভেলপমেন্টগুলো কি মানে হয়? সো এটা কিন্তু আমাদের একটু ভেবে দেখা দরকার যে আমরা কি ধরনের ইকোনমিতে আমরা যুক্ত হতে চাই।
আবার এই যে গ্লোবালাইজেশনের কথা যেটা এখন বলে, তো এটা যারা বলে মানে ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ইকোনমিতে এটা কিন্তু একটা খুবই মানে আলোচিত একটা ডিবেট। জি। হ্যাঁ, যে সেখানে বলা হয় যে যারা আজকে এসে বলতেছে যে হ্যাঁ গ্লোবালাইজেশন হতে হবে, তোমার মার্কেট ওপেন করে দাও, হ্যাঁ এসে মানে লেভেল প্লেইং ফিল্ড হবে, For হ্যাঁ everyone, কম্পিটিশন হবে, কিন্তু তাদের হিস্ট্রি যদি দেখা যায় 90 দশকেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে ইনফ্যান্ট ইন্ডাস্ট্রিগুলো এগুলোকে তারা প্রোটেকশন দিয়েছে। এখনও তাদের যে ফার্মিং ইন্ডাস্ট্রিগুলো জার্মানিতে এবং আমেরিকাতে তারা কিন্তু সাবসিডি দেয়, অথচ তারা ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যে দিয়ে আমাদেরকে উপদেশ দিচ্ছে যাতে আমরা সাবসিডি বন্ধ করে দিই, হ্যাঁ, এবং আমাদের ইন্ডাস্ট্রি যেগুলো আমরা বন্ধ করে আমরা যেন ইম্পোর্ট নির্ভর হয়ে পড়ি। আবার সেই ইম্পোর্ট নির্ভর করার মানে সেটা যোগান দেওয়ার জন্য ওই বিদেশি কোম্পানিগুলোকে ডেকে নিয়ে এসে আমাদের দেশে আমরা প্রোডাকশন করাচ্ছি আমাদের চিপ লেবারগুলোকে ইউজ করে এবং আমাদের পরিবেশকে বিপর্যয় করে যে প্রোডাক্ট তৈরি করতেছি সেটা মানে আমাদেরকে কিনে নিতে হচ্ছে। অথবা আমরা কি করছি, তাদের মানে ইউরোপ আমেরিকার মার্কেটের যোগান দেওয়ার জন্য আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছি, যেটা কাঁচামাল আসতেছে চায়না বা ভারত থেকে। সুতরাং শুধুমাত্র আমরা আমাদের লেবার ইউজ করতেছি, আবার মার্কেটের দিক দিয়ে আমরা হিউজলি ডিপেন্ডেন্ট তাদের উপরে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প যখন শুল্ক বাড়ানোর ট্যারিফ বাড়ানোর যখনই হুমকি দিল, আমাদের এই শাসক গোষ্ঠী গিয়ে তার পায়ে পড়ে গেল। মানে তার কোনো উপায় নাই তো, বিকজ আমরা নিজেদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছি। তখন গিয়ে বললো যে আপনি কি চান। এখন আমরা বাধ্য হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা বিমান কিনতে যাচ্ছি উচ্চ মূল্যে, আমরা তাদের উইট গম কিনবো, সয়াবিন কিনবো এবং গ্যাস কিনবো, যা যা বলবে যা যা বলতেছে। এবং এটা যদিও মানে মার্কেটে অন্য অন্য জায়গায় আরো সস্তাতে আমরা নিতে পারতাম, কিন্তু এখন ওদের কাছে না দিলে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে আমরা সেভ করতে পারবো না। তো দেখছেন অর্থনৈতিক পরাধীনতা কিভাবে আপনার রাজনৈতিক স্বাধীনতাকে আপনাকে পরাভূত করে ফেলে। সো এইরকম একটা ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে আমরা নিয়ে গেছি। ইন্টারেস্টিং, আপনি এই পুঁজিবাদের অনেকগুলি ফ্যাক্ট বর্ণনা করলেন, স্পেশালি লোনের কথাটা যখন বললেন। এটা ভয়ঙ্কর একটা ব্যাপার যে একটা দেশের জিডিপির চেয়ে 200-300 গুণ বেশি লোনের পরিমাণ। তখন আপনি যদি পুঁজিবাদকে ছেড়ে দিতে চান বা পুঁজিবাদের কথা ভুলে যেতে চান, আপনি ওয়ার্ল্ডের সাথে কিভাবে ট্রেড করবেন বা এই বিজনেসগুলি কীভাবে চালু রাখবেন? আমাদের হাতে অল্টারনেটিভ কী আছে পুঁজিবাদের এই সমস্যাগুলি যদি আমরা এড়াইতে চাই? ওয়েল দেখেন, আমাদের যে কোনো একটা অর্থনৈতিক যে ব্যবস্থাপনার এর মূল লক্ষ্যটা কি? মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান করা অ্যান্ড ইকোনমিক জাস্টিসটাকে এস্টাবলিশ করা, ঠিক না? অ্যান্ড এইটার জন্যে দ্য বেস্ট মডেল হচ্ছে ইসলামিক অর্থনৈতিক মডেল। ইসলামের যে অর্থনীতির যে রূপরেখাটা, এইটা মানে এত এক্সেলেন্ট একটা জিনিস যে এত সুন্দরভাবে এটাকে মানে ডিটেলসটা এর মধ্যে রয়েছে, এবং এটার অ্যাপ্লিকেশনও আমরা দেখেছি হিস্ট্রিতে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে স্টেট এস্টাবলিশ করলেন, পরবর্তীতে খেলাফায়ে রাশেদিনের আমলে এটার যে সুফলটা এটা সাধারণ মানুষ পেল। অ্যান্ড অল ডিটেলস আর দেয়ার। এখনও ইসলামিক ইকোনমির বিভিন্ন মডেল নিয়ে ব্যাংকিং বিভিন্ন কিছু করার চেষ্টা করে মানুষ, কিন্তু টোটাল ইকোনমিক মডেলটা বাস্তবায়ন করার জন্য একটা ইসলামিক রাষ্ট্র দরকার বা খেলাফত ব্যবস্থা দরকার। কিন্তু আমাদের দেশে যারা ধরুন গতানুগতিক ধারার যারা ইসলামিক পলিটিক্স করে, তারা তো শুধুমাত্র মানুষের আবেগ অ্যান্ড ইমোশন নিয়ে কথা বলে, আমরা কোরআন সুন্নাহ শাসন চাই, কিন্তু এই ডিটেলসটা তারা কখনো প্রেজেন্ট করে না। ডিটেলসটা প্রেজেন্ট না করার কারণে আমাদের দেশের ইভেন ধর্মপ্রাণ মানুষের কাছেও যাদের মনের মধ্যে ইসলাম রয়েছে, কিন্তু তারা এই কানেকশনটা দেখতে পারে না। তখনই তারা চিন্তা করে তাহলে অল্টারনেটিভটা কি, যে প্রশ্নটা আপনি বলেছেন ওইভাবে আসে। তো ইসলামে একটা ডিটেলস একটা অল্টারনেটিভ রয়েছে, ডিটেলস একটা প্ল্যান রয়েছে যে কিভাবে ইকোনমিটাকে আমরা ডেভেলপ করব। আমি মানে হয়তো দিস ইজ নট দ্য রাইট ফোরাম টু ডিসকাস দ্য ডিটেলস, বাট আমি একটা উদাহরণ দিলে বোঝা যাবে যে দুটো অর্থনৈতিক ব্যবস্থার পার্থক্যটা কোথায়। আমি বলি যে পুঁজিবাদী অর্থনীতিটা একটা লতা গাছের মতো, মানে এটা খুবই উপর দিকে বেড়ে যায়, কিন্তু এটা কিন্তু স্ট্রেংথটা এত শক্ত না, এটা মানে খুবই ভঙ্গুর, হ্যাঁ, আর এটা ছায়া দিতে পারে না, লতা গাছ। আর ইসলামিক ইকোনমিক যেটা, এটা আমরা যেহেতু বেসিক সেক্টর নিয়ে এবং রিয়েল সেক্টর নিয়ে কাজ করা হবে, এখানে গোল্ড অ্যান্ড সিলভার বেসড মনিটারি সিস্টেম থাকবে, সুতরাং এখানে ইনফ্লেশনের এই জায়গাটা নাই। মানুষের মধ্যে যে মানুষের যে অর্থনৈতিক সমস্যাগুলো সেগুলোকে অ্যাড্রেস করা হবে। সো এটাকে আমি একটা বট গাছের মতো তুলনা করব, যেটা যদি ধীরে ধীরেও বাড়ে কিন্তু এটা সলিড আকারে বাড়বে,
এবং এটা মানুষকে ছায়া দিবে। সো এই এই অল্টারনেটিভটা নিয়ে আমি বলবো যে আমাদের দেশের যারা তরুণেরা রয়েছে, যারা চিন্তা ভাবনা করে এখন এবং নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে, তাদেরকে ডেফিনেটলি যদি ইকোনমিক জাস্টিস এস্টাবলিশ করতে হয় আমাদের দেশে, আমাদের দেশের মানুষের জন্য, তাহলে এইটা নিয়ে চিন্তা করা দরকার, এটা ডিটেলসটা স্টাডি করা দরকার। বিকজ দ্য গ্লোবালাইজেশনের নামে আমরা এমন একটা বায়বীয় অর্থনীতিতে কানেক্ট হতে পারবো না, বা হওয়া উচিত হবে না, যেটা আখেরে শুধু তাদেরকেই সমৃদ্ধ করবে, সাধারণ মানুষের জন্য আসলে কোনো সুফল বয়ে আনবে না। আচ্ছা, ইকোনমিক ব্যাপারে আপনি আজকে অনেক ইন্টারেস্টিং পয়েন্ট মেক করছেন, যেটা হয়তো আমাদের দর্শকরা অনেক এনজয় করবে এবং এটা তাদের জন্য থট প্রভোকিং হবে। তো আজকে সময় স্বল্পতার কারণে আমরা হয়তো ওইদিকে আর আগালাম না, বাট এখন আমাদের প্রসঙ্গে আর কি নেক্সট যে ব্যাপারটা আলাপ করবো সেটা হচ্ছে যে রাজনৈতিক হস্তক্ষেপ বা পলিটিক্যাল যে ইনফ্লুয়েন্স আমরা বহির্বিশ্ব থেকে দেখতে পারি। তো এই ব্যাপারে যদি আপনি ক্ল্যারিফাই করেন যে আমাদের বাংলাদেশের যে ইন্টারনাল পলিটিক্স, এইখানে কিভাবে ফরেন পাওয়ারগুলি ইনফ্লুয়েন্স করে বা কী ধরনের রিয়ালিটি আছে এই ব্যাপারে। রাইট, দেখেন বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো দেশে বিদেশিরা যখন হস্তক্ষেপ করে, অর্থনৈতিক একটা দিক থাকে, এটা তো আমরা আলোচনা করলাম। এর বাইরে রাজনৈতিক যে হস্তক্ষেপ, এর আমি বলবো মোটামুটি দুটো দিক থাকে। একটা হচ্ছে একটু তাত্ত্বিক, মতাদর্শগত, ওকে, মতাদর্শগত সংঘাত, হ্যাঁ। আর একটা হচ্ছে ভূ রাজনৈতিক কৌশল, জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি। ওকে, অনেক কঠিন শব্দ, বাট আমি একটু ব্রেক ডাউন করছি। মতাদর্শগত যে সংঘাত, এটা হচ্ছে যে একটা রাষ্ট্র যখন এখন পুরো পৃথিবীতে যে নেতৃত্ব দিচ্ছে পুঁজিবাদ, আর পুঁজিবাদের আপনার নেতৃত্ব দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওকে, বা এটা আমরা ওয়েস্টার্ন বলতে পারি, এটা ওয়েস্টার্ন কনসেপ্ট, ইউরোপও এর পার্ট। তো এরা এটা একটা মতাদর্শ। এই মতাদর্শ চাইবে, যে কোনো মতাদর্শই চায় যে তার যে আইডিয়া, তার থিঙ্কিং, এটা পৃথিবী ছড়িয়ে যাক, সবাই এটা অ্যাকসেপ্ট করুক। সো যে কোনো আসলে আইডিওলজির এটা হচ্ছে একটা ইনহারেন্ট একটা বৈশিষ্ট্য, যে এটাকে তারা প্রোটেক্ট করবে এবং প্রোপাগেট করবে। সো এবং যখন সমাজতন্ত্রের ছিল, বা এখন একটা আইডিওলজি হিসেবে আছে, যদিও তাদের প্রভাবটা অনেক কমে গেছে। আমরা দেখেছি যে সমাজতান্ত্রিক ইউএসএসআর যেটা ছিল, তারাও কিন্তু বিভিন্ন দেশের মধ্যে ইন্টারনালি হস্তক্ষেপ করেছে, যাতে করে সেখানে সমাজতন্ত্র কায়েম করা যায়। এবং আরও আগে যখন ইসলাম একটা রাষ্ট্র ব্যবস্থা আকারে প্রতিষ্ঠিত ছিল, তখন আমরা দেখেছি যে আন্ডার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পরবর্তীতে যে খলিফারা ছিলেন, তারা কিন্তু ইসলামকে প্রপাগেট করার জন্য তারা ডিপ্লোমেসি অ্যান্ড জিহাদের মাধ্যমে তারা অন্য দেশে হস্তক্ষেপ করেছে। সুতরাং একটা রাষ্ট্রের ইন্টারনালি আর একটা রাষ্ট্র হস্তক্ষেপ করার যে একটা মতাদর্শগত একটা ব্যাপার রয়েছে, মানে এটা একটা সভ্যতাগত সংঘাত বলতে পারেন। সো দিস ইজ একটা তাত্ত্বিক দিক। সো এই কারণে পশ্চিমারা চায় যে তাদের সলিউশনটা সব জায়গায় ছড়িয়ে পড়ুক, যাতে তাদের লিডারশিপটা থাকে। আর দ্বিতীয় কারণটা যেটা আমরা বলতেছিলাম, যে ভূ রাজনৈতিক কৌশল। সো এইটা হচ্ছে, এটার সাথে অনেকগুলো দিক রয়েছে, এবং এই জায়গাতে এক একটা পরাশক্তির এক একটা পার্টিকুলার কিছু রাজনৈতিক দর্শন আছে। সো বাংলাদেশ যেহেতু স্ট্র্যাটেজিক্যালি একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভৌগোলিক অবস্থানে আছে, যেটা একেবারে আমাদের যে বে অফ বেঙ্গল, এরপরে এখান থেকে আপনার চায়নার যে অবস্থান, হ্যাঁ, এবং এখানে যে সি রুট, এই সব কিছু বিবেচনায় এই অঞ্চলের উপর একটা কন্ট্রোল রাখা, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য খুবই জরুরি। বিকজ মার্কিন যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক যে স্ট্র্যাটেজি রয়েছে, তার মধ্যে চায়নাকে কন্টেন করা একটা অন্যতম তার একটা বড় চ্যালেঞ্জ, যেটার জন্য ইন্ডিয়া তার একটা পার্টনার। অ্যান্ড এই অঞ্চলের জন্য বাংলাদেশের মতো যে জায়গাটা, এটাকে তারা কখনো লুজ করতে চায় না। সো এটার উপর একটা গ্রিপ তাদেরকে রাখতে হবে। তো এখানে কিন্তু আবার যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের যে ধরনের আপনার এখানে স্বার্থ রয়েছে, ইন্ডিয়ার স্বার্থ স্লাইটলি ডিফারেন্ট হতে পারে ওই ভূ রাজনৈতিক ক্ষেত্রে। কারণ ইন্ডিয়া এখানে, বাংলাদেশ যদি একটা সাকসেসফুল বাংলাদেশ ইন্ডিয়ার জন্য একটা চ্যালেঞ্জ, ইন্ডিয়ার ইন্টিগ্রিটিটা ধরে রাখার জন্য। বিকজ এখানে যে
অবহেলিত যে স্টেটগুলো রয়েছে তাদের, যেটা আমরা সেভেন সিস্টার বলি, তো সেগুলো তো অলরেডি বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন মুভমেন্ট রয়েছে। একটা সাকসেসফুল বাংলাদেশ মানে ইন্ডিয়া এই জায়গাগুলোকে ধরে রাখা তার জন্য চ্যালেঞ্জিং হবে। প্লাস হচ্ছে তার বাংলাদেশের উপর যত কন্ট্রোল থাকবে, তার যে ইন্টারনাল কমিউনিকেশন, যেটা শেখ হাসিনার আমলে আমরা দেখেছি ট্রানজিট অ্যান্ড এগুলো, বিকজ এই অঞ্চলটা তাদের বিশেষত আসাম, মেঘালয়, ত্রিপুরা এগুলোর জন্য সমুদ্র বন্দর ইউজ করাটা তাদের জন্য একটা দরকার ডেভেলপমেন্টের ক্ষেত্রে। আদারওয়াইজ এটা অনেক দূর ঘুরে তাদের আসতে হচ্ছে এবং অন্যান্য পার্ট ইন্ডিয়ার মতো তারা সুবিধাটা পাচ্ছে না। এটা তাদের একটা চ্যালেঞ্জ। চায়নার একটা আলাদা কিন্তু স্ট্র্যাটেজি রয়েছে এই পুরো অঞ্চল ধরে, তাদের রোড অ্যান্ড বেল্ট যে ইনিশিয়েটিভস, তার যে ইকোনমিক ইনফ্লুয়েন্স, যেটার মাধ্যমে তারা শ্রীলঙ্কাতে দেখা গেছে তারা ডিপ সি পোর্ট করেছে, পাকিস্তানে করেছে। সো তাদের একটা ইনিশিয়েটিভ রয়েছে, এইটার বেল্টের মধ্যে তারা বাংলাদেশকে রাখতে চায়। অ্যান্ড বাংলাদেশের মানে এমন একটা অবস্থায় এসেছে যে এখানে চায়না, ইন্ডিয়া, আমেরিকা, আমরা একটা মাঝখানে একটা অনেকটা ফুটবলের মতো, হ্যাঁ, যে কোন দিকে কখন ঢলে পড়ছে। অনেকে সাজেশন করে যে এটা ব্যালেন্স রাখতে হবে, হ্যাঁ, কিন্তু ওই একই কথায় বারবার আসে যে আপনার যদি নিজস্ব কোনো আইডিওলজি না থাকে তাহলে আপনি অন্যের একটা ক্রিয়ানকে পরিণত হবেন, আপনি কিনা অন্যরা খেলাধুলা করবে, বিকজ আপনার তো কোনো আইডিওলজি নাই। এবং আমাদেরকে বারবার শোনানো হবে যে তুমি ছোট, তুমি মানে তোমার দরিদ্র, হ্যাঁ, যোগ্যতা নাই। মানে আমাদের যে স্ট্রেংথ, এইটার দিকে আমরা আমাদেরকে মানে তারা চায় না যে আমরা তাকাই। সো আমাদের জনশক্তি এটাকে বলা হয়তো আগে এটা একটা বড় সমস্যা, অথচ এটাই আমাদের একটা বড় কিন্তু শক্তি, এতগুলো মানুষ। আমাদের দেশে মানুষের যে কর্মক্ষমতা বা এই যে পপুলেশনের যে ডেমোগ্রাফিটা, যে ইয়াং জেনারেশন, এই আমাদের স্ট্রেংথগুলোকে আমাদের সামনে তুলে ধরা হয় না, তুলে ধরা হয় আমাদের দুর্বলতাগুলোকে, যাতে করে আমরা মেন্টালি একটু ডিফিটেড থাকি। তো এগুলো তো মানে ভূ রাজনৈতিক কৌশলের কথা বললাম। ভূ রাজনৈতিক আরেকটা কৌশলের ব্যাপার রয়েছে বর্তমান পৃথিবীতে, যেটাতে আসলে আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, চায়না সবই একসাথে। সেটা হচ্ছে যে এরা কেউই চায় না সারা পৃথিবীতে কোথাও একটা ইসলামিক রাষ্ট্র বা খেলাফত রাষ্ট্রের একটা উত্থান হোক। অ্যান্ড বাংলাদেশ যেহেতু একটা পোটেনশিয়াল জায়গা, একটা মুসলিমদের ল্যান্ড, এখানে ইসলামের, বিশেষত রাজনৈতিক ইসলামের প্রতি মানুষের যে আগ্রহ বেড়েছে, যে মানে বিশেষত দেখেন গণতন্ত্রের যে ভণ্ডামি, এটা প্রকাশিত হয়ে যাওয়ার পরে এবং এটা ফেল করার পরে, গাজাতে যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে, সেখানে পশ্চিমারা যেভাবে মদদ দিচ্ছে মানে নির্লজ্জভাবে, এত কিছু দেখার পরে সারা পৃথিবীতেই তো মুসলিমদের মধ্যে এখন ইসলামের দিকে ফিরে যাওয়ার যে প্রবণতা, তো সেটা বাংলাদেশ একটা হট গ্রাউন্ড, বিকজ এখানকার তরুণেরা দেখিয়ে দিয়েছে যে কিভাবে পরিবর্তনের জন্য রাস্তায় নেমে আসতে হয়। সুতরাং এই জায়গাতে বিদেশিরা চিন্তা করে যে যদি আমরা কুইকলি এখানে কোনো হস্তক্ষেপ না করি এবং আমাদের যে ব্যবস্থা, ওয়েস্টার্ন যে ব্যবস্থা, এটাকে যদি আমরা কন্টিনিউশনটা এনশিওর না করি, তাহলে পিপুল উইল গো ব্যাক টু ইসলাম। বিকজ মুসলিমরা ইসলাম দ্বারা শাসিত হবে, এটা কিন্তু খুবই স্বাভাবিক, দ্যাট ইজ ন্যাচারাল একটা পজিশন, হ্যাঁ, একটা ডিফল্ট পজিশন যে আমরা ওইখানে চলে যাব। তা আমরা যখন এই জন্য বিপ্লবের পরে যাতে আমরা ওইখানে ফেরত না যাই, মানুষ যেন ইসলামের দিকে না ধাবিত হয়, কারণ ওরা তো রিড করে, ওরা দেখে যে এখানে মানুষের মধ্যে কতটা আগ্রহ তৈরি হয়েছে। এবং আমরা ওই কিন্তু গণ অভ্যুত্থানের মধ্যে দেখেছি এখানে ইসলাম অ্যাজ এ স্পিরিট হিসেবে কিভাবে কাজ করেছে। তো ওই জন্য তারা দ্রুতভাবে এখানে মেক শিওর করেছে যে লোকগুলো আসবে তারা যেন আবার কারেন্ট সিস্টেমের উপরে মানুষকে হোপ দিতে পারে, আশা দেখাইতে পারে যে বাংলাদেশ সিঙ্গাপুর হতে যাচ্ছে, বাংলাদেশ এইভাবে উন্নয়ন করতে যাচ্ছে। এবং দ্রুত তারা এই পদক্ষেপগুলো নিচ্ছে এবং সংস্কারের আলোচনা বোঝা, হ্যাঁ, কিছু সমস্যা ছিল, এই কারণে শেখ হাসিনার মতো একটা স্বৈরাচার তৈরি হয়েছে, কিছু সমস্যা ছিল এই কারণে অর্থনীতি ওই জায়গায় আমরা ঝামেলা ছিলাম, বাট আমাদের এখন তো খুবই স্ট্রং পার্সোনালিটি আসতেছে, রিফাইন্ড মানুষ আসতেছে, সৎ মানুষ আসতেছে, যাতে করে মানুষ হোপ ধরে রাখে এবং এই সিস্টেমটা কন্টিনিউ করে। বিকজ খেলাফত তারা জানে এটা যেখানেই প্রতিষ্ঠিত হবে এটা সারা পৃথিবীর জন্য একটা চ্যালেঞ্জিং হবে, এবং কেননা এটা মুসলিমদেরকে ইউনাইটেড করবে এবং এটা একটা মানে খুবই অল্প সময়ের মধ্যে এটা একটা শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে এবং সেই রাষ্ট্রকে
আর বিদেশি রাষ্ট্ররা হস্তক্ষেপ তো করতে পারবে না, বরং তাদের সাথে তখন একই লেভেলে তারা টক্কর দিতে হবে। সো দিস ইজ সামথিং তারা যে কোনো মূল্যে প্রতিহত করতে চায়। সো অন দিস স্ট্র্যাটেজিক্যাল ফ্রন্টে তারা কিন্তু সবাই একসাথে। আচ্ছা, উইদাউট ডাইভার্টিং ইউ আপনার যে ডিসকাশনের পয়েন্ট থেকে, আমার কাছে আপনার একটা ছোট প্রশ্ন আছে এই প্রসঙ্গে, যে আপনি বলতেছেন খিলাফত প্রতিষ্ঠার কথা। তো বাংলাদেশে যদি ধরেন একটা খিলাফত প্রতিষ্ঠা হয়, বা বাংলাদেশ যদি একটা ইসলামিক রাষ্ট্র হিসাবে এস্টাবলিশ করা হয়, তো আপনি কীভাবে কনফিডেন্টলি বলতেছেন যে বাংলাদেশের মতো এই ছোট একটা রাষ্ট্রে বহির্বিশ্বের প্রভাব থাকবে না? যে কিভাবে এটা ওই পুঁজিবাদী যেই মডেল আমরা ফলো করতেছি ওইটা থেকে কিভাবে ডিফারেন্ট হবে? খুবই একটা ভালো প্রশ্ন করেছেন, যে খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে এটা কিভাবে বিদেশিদের প্রভাব মুক্ত থাকবে। অবশ্যই খেলাফত রাষ্ট্র বিদেশিদের প্রভাব মুক্ত থাকতে পারবে, কারণ এখানে যারা ক্ষমতায় যে আসবেন, যে খলিফা, ইনি কোনোভাবেই বিদেশিদের কাছে মানে নাকে দস্তখত দিয়ে ক্ষমতায় আসবেন না, বা তাদের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় আসবেন না। হ্যাঁ, যেটা আমরা প্রচলিত এই যে গণতান্ত্রিক ব্যবস্থায় এখানে কিন্তু এটাই হচ্ছে, মানে এটা এই প্রচলিত ব্যবস্থা কিন্তু এটাই হচ্ছে। শেখ হাসিনাও ক্ষমতায় এসেছিল একটা সমঝোতার মধ্য দিয়ে, এবং আগামীতেও যতই একটা ইলেকশনের কথা বলা হোক, আপনি দেখবেন যে আলটিমেটলি যাদের সাথে নেগোসিয়েশনটা তাদের মিটে যাবে, মানে একটা আন্ডারস্ট্যান্ডিং হবে, তারাই পাওয়ারে আসবে। এবং তাদেরকে পাওয়ারে নিয়ে আসার জন্য একটা জনমত তৈরি করার যা যা দরকার সেটা কিন্তু তারা করে ফেলবে। সেটা মিডিয়াকে ইউজ করে হোক, বুদ্ধিজীবীদেরকে ইউজ করে হোক, হোয়াট এভার দ্য মানে মিনস ইট টেক্স, দে উইল মেক শিওর যে যাদের সাথে তাদের আন্ডারস্ট্যান্ডিং হবে তারাই ক্ষমতায় আসবে। এবং আমরা অতীতে দেখেছি, বাংলাদেশ রাষ্ট্রে অতীতেও দেখেছি যে বিএনপি পাওয়ারে আসার জন্য যতটা না জনগণের উপরে তারা রিলাই করেছে, তার চেয়ে বেশি তারা রিলাই করেছে বিদেশি শক্তির উপরে। শেখ হাসিনার ক্ষমতায় থাকাকালীন সময় তারা কিন্তু এই আন্দোলনের, এটা তো পরে একটা লিডারলেস একটা আন্দোলন হলো, স্টুডেন্টরা বা সাধারণ মানুষরা রাস্তায় নেমে আসলো। বিএনপি পাওয়ারে আসতে চেয়েছে কিভাবে? তারা ইন্ডিয়ার কাছে ধর্ণা দিয়েছে। 2018 সালে আমরা জানি যে তারা ডেলিগেশন পাঠিয়েছিল। এর আগে যখন মোদি ক্ষমতা এসেছিল তারা আনন্দিত হয়েছিল, ভেবেছিল যে মোদি হয়তো শেখ হাসিনাকে সরাবে, কিন্তু সেটা সুবিধা হয়নি। এছাড়া আমরা জানি যে বিএনপি আমেরিকাতে, এটা অভিযোগ রয়েছে এবং অনেক ক্রেডিবল অভিযোগ, যে তারা লবিস্ট নিয়োগ করেছিল যাতে করে শেখ হাসিনার বিরুদ্ধে এখানে মার্কিন কংগ্রেসে আলোচনা তোলা যায়। এবং তারা এই ব্লু স্টার স্ট্র্যাটেজি নামক একটা লবিস্ট প্রতিষ্ঠান এবং আরও অনেকগুলো লবিস্ট প্রতিষ্ঠান, আই ক্যান রিমেম্বার দ্য নেম নাও, তারা নিয়োগ করেছিল। সুতরাং ইন কারেন্ট সিস্টেমে যারা ক্ষমতায় থাকে তারাও বিদেশিদের আশীর্বাদ নিয়ে থাকে, আবার যারা আসতে চায় তারাও আসলে তাদেরকে সন্তুষ্ট করেই আসতে চায়। অ্যান্ড এই যে ডেমোক্রেসিতে যে বলা হয় যে এটা পিপুলস পাওয়ার, পিপুলের ভয়েস, পিপুলের মানে শাসন, এগুলো অল আসলে একটা বকওয়াস কথাবার্তা, ভাওতাবাজি। আপনি দেখেন, আপনার ইভেন গাজায় যুদ্ধবিরতির জন্য ব্রিটেনে কত বড় বড় মিছিল হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে কত বড় বড় মিছিল হয়েছে, এর চেয়ে বড় জনমত আর কি আছে? তো এই জনমতকে উপেক্ষা করে তারা সেখানে অস্ত্র সরবরাহ করছে না, নির্লজ্জভাবে সাপোর্ট দিয়েছে না। সুতরাং এই জনগণের মত শাসক গোষ্ঠী মানে আসলে কি কেয়ার করে? কেয়ার করে না। সো বাংলাদেশেও জনগণ ঠিক করে দিবে, তারা আসলে শাসক হবে, এটা মানে এগুলো একটা মানে মিথ। আসলে এই বিদেশি শক্তিদের মাধ্যমেই গণতান্ত্রিক ব্যবস্থাতে আমাদের উপরে শাসকটা নিয়োগ হয়। আমরা ওই মডেল থেকে বের হয়ে আসার কথা বলছি। আপনি যখন এই গণতন্ত্র, পুঁজিবাদ, সেকুলারিজম সরিয়ে দিয়ে আপনি এখানে ইসলাম এস্টাবলিশ করবেন, নাও দ্য খলিফা যিনি আপনার হয়েছে, ইনি কিন্তু এদের কারোর কাছে আর দায়বদ্ধ না। তার পাওয়ার ডিপেন্ড করছে না এই সমস্ত জায়গায়, তার পাওয়ার তার শরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিফাকে যে রাইটগুলো দিয়েছেন সেই রাইটগুলো উনি এক্সারসাইজ করবেন। অ্যান্ড খেলাফত এস্টাবলিশডই হবে যাতে করে ইসলামের যে সলিউশনটা, এটা পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়া যায়। কিন্তু ইসলামের তো একটা পলিটিক্যাল একটা সলিউশন রয়েছে যেটাকে ছড়িয়ে দেওয়ার কথা আমি বলছি। এবং এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, খলিফারাও করেছেন। যতদিন ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা ছিল, আমরা মানুষকে গিয়ে, মুসলিমরা গিয়ে অন্য অন্য জায়গায় আমরা মানুষজনকে গিয়ে সভ্যতা শিখিয়ে এসেছি। আর আজকে যখন আমরা মুসলিমরা রাষ্ট্রহারা হয়েছি, ওরা এসে আমাদেরকে সভ্যতা শিখায়,
ওরা এসে বলে যে তুমি এনাফ সভ্য না, তুমি বোঝো না যে সমকামিতা আসলে একটা মানুষের অধিকার, হ্যাঁ LGBT একটা অধিকার, এই অধিকার তোমাকে দিতে হবে। তো আমার মানে কোনটা মানবাধিকার ওটা আমাদেরকে শিখাচ্ছে, কিন্তু একসময় আমরা ইউরোপ পর্যন্ত ভারত পর্যন্ত কিন্তু মুসলিমরা তাদের সিভিলাইজেশনটা নিয়ে গেছে। সুতরাং খলিফা বা খেলাফত রাষ্ট্র অন্য রাষ্ট্রের উপরে আরও প্রভাব বিস্তার করবে, প্রভাবিত হওয়ার কোনো সুযোগ নাই। আর এছাড়াও এটা সুরক্ষার জন্য যে আমরা যে খেলাফতের রাষ্ট্রের যে খসড়া সংবিধানটা দিয়েছি, সেখানকার যে ধারাগুলো রয়েছে, এটা যদি আমরা একটু কেয়ারফুলি এক্সামিন করি তাহলে দেখা যাবে যে একটা রাষ্ট্র যাতে বিদেশি প্রভাবমুক্ত হয় তার মানে সুরক্ষাটা সেখানে দেওয়া হয়েছে। যেমন ধরেন এখানে আমাদের যে কনস্টিটিউশনে, খসড়া কনস্টিটিউশনের 118 নম্বর যে অনুচ্ছেদে বলা হচ্ছে যে রাষ্ট্রের কোনো ব্যক্তি, কোনো দল বা কোনো গোষ্ঠী আলাদাভাবে অন্য কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখতে পারবে না, এটা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হবে। যেটা এখনকার ব্যবস্থার মধ্যে কি হচ্ছে, আজকে শুনি যে জামাত ইসলামীর টিম চায়না গেছে, ওদিন শুনবেন এনসিপির টিম আমেরিকা গেছে। ইভেন ছোট দল এবি পার্টি বা আপনার মিস্টার নূরের যে পার্টি গণপরিষদ, এগুলো বিভিন্ন সবসময় আমরা দেখি যে অ্যাম্বাসিগুলোর সাথে দৌড়ঝাঁপ করে, রাইট। বা গণতান্ত্রিক ব্যবস্থা আমরা কি দেখি, যখন কোনো পলিটিক্যাল ক্রাইসিস তৈরি হয় আমরা বিদেশি শক্তির কাছে যাই, এটা আরবিট্রেটর হিসেবে নিয়োগ করি। আমরা দেখেছি যে সেই 2007 সালে রিচার্ড বাউচার এসেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী, আওয়ামী লীগ বিএনপির মধ্যে দ্বন্দ্ব মেটানোর জন্য। এরপরে এই তারানকো সম্ভবত ওনার নাম, যিনি জাতিসংঘ থেকে আসছিলেন এইগুলো মেটানোর জন্য। তো আমরা মিটাতে পারি না, নিজেরা কাজ করতে পারি না, আমরা ওদেরকে নিয়ে এসে ডেকে নিয়ে এসে আমরা ওদেরকে আমাদের আরবিট্রেটর বানিয়ে দিই। তো ওরা তো ইনফ্লুয়েন্স করবেই, কিন্তু খেলাফত রাষ্ট্রের মধ্যে সেই সুযোগ নাই। বিকজ খলিফার যে লিডারশিপটা, এটা ইউনিটারি লিডারশিপ থাকবে, অ্যান্ড হি উইল অনলি বি বাউন্ডেড বাই দ্য শরিয়া। অ্যাজ লং অ্যাজ হি ইজ উইদিন দ্য শরিয়া, এটা আপনি বিদেশি শক্তি দিয়ে আপনি হটানোর চিন্তা করতে পারবেন না। আমি জাস্ট স্মরণ করিয়ে দেই যে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর যে একটা কনফ্লিক্ট, আমরা পলিটিক্যাল একটা ছিল, তাদের ডিসপিউট ছিল, রাইট, তখন কিন্তু রোমান সম্রাট মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে চিঠি লিখেছিলেন যে আমি তোমাকে সাহায্য করতে প্রস্তুত আছি। যেটা রিপ্লাই উনি বলেছিলেন যে আলী তো আমার ভাই, এবং আলী যদি তোমাকে কনকোয়ার করার জন্য সোলজার পাঠায় তার অগ্রভাগে থাকবো আমি। ভেরি ইন্টারেস্টিং। সো ইসলামিক খেলাফতের মধ্যে আসলে বিদেশি শক্তিদের ইন্টারফেয়ার করার সুযোগ নেই, এবং যখন এটা ঘটেছে ইন দ্য হিস্ট্রিতে, তখনই আসলে আমাদের খেলাফতটা দুর্বল হয়ে গেছে। তখনই আমরা ধীরে ধীরে আমাদের যে শক্তি সেটা আমরা লুজ করা শুরু করেছি। সো উই টেক লেসন ফ্রম দিস, অ্যান্ড ইনশাআল্লাহ আগামী যে খেলাফত রাষ্ট্র আসবে আমরা এবং আমরা আমাদের কনস্টিটিউশন এটা দেখিয়েছি যে আমরা খেলাফত রাশেদার যে প্রিন্সিপালগুলো ছিল সেই প্রিন্সিপাল ফলো করে রাষ্ট্র পরিচালিত হবে ইনশাআল্লাহ, এবং আমরা উইল ইনফ্লুয়েন্স আদার কান্ট্রি, এবং আমরা ইসলামের দাওয়াটাকে পৃথিবীব্যাপী ইসলামের যে সলিউশনটা ছড়িয়ে দিব, সো দ্যাট হিউম্যানিটি ক্যান বি সেভড। জাযাকাল্লাহ খাইর। আপনি শেষের দিকে এসে আজকে অনেক পজিটিভ অনেক কথা বললেন। আপনি ডিসক্রাইব করলেন যে খিলাফত কিভাবে আমাদের প্রতিরক্ষা করবে এবং আমাদের যে ইন্টারেস্টগুলি এগুলিকে রক্ষা করবে। আমি আশা করি যে আমাদের দর্শকরা আমাদের আজকের এই পর্ব থেকে অনুপ্রাণিত হবেন, এবং ওনারা এই ব্যাপারে ওনাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলি আমাদেরকে জানাতে পারবেন, এবং আপনি যে খসড়া মডেলের কথা বললেন সেই ব্যাপারে ওনারা আরও রিসার্চ করতে পারবেন। সো আমাদের প্রত্যাশা থাকবে যে আমাদের দেশ একদিন সত্যিকারই স্বাধীন হবে, এবং আমাদের যে ফরেন ইনফ্লুয়েন্সগুলি আসছে সেগুলি থেকে বেরিয়ে আসতে পারবে, এবং আমরা সত্যিকার অর্থে আমাদের যে স্বাধীনতা সেইটা উপভোগ করতে পারবো। সো থ্যাংক ইউ ওয়ান্স এগেইন আজকে আসার জন্য। আপনি অনেক দূর থেকে আসছেন, আশা করি যে আপনার জার্নি ব্যাক প্লেজেন্ট থাকবে, সেফলি ট্রাভেল করবেন ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ। এটা সবসময় আমার জন্য খুব আনন্দের, আপসীন বার্তাতে আসায়, এবং হয়তো আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা হবে। আপনিও ভালো থাকবেন।